ভাবি, আমি ডিভোর্স পেপার এবার সাবমিট করব। তুমি শিওর তো? চমকানো গলায় বলে। ভাবি কথায় তানজিনা বলে, কালকে ডক্টর আরিফ আমাকে প্রপোজ করেছে, তাই আমি ভাবলাম আগে ডিভোর্সের ঝামেলা শেষ করি, তারপর ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করি। সাথী এটা শুনে খুব খুশি হয়, কারণ তার নিজের আপন কোনো বোন নেই। চাচাতো বোন আছে, তবে সেটার স্বভাব ভালো না, তাই অত মায়া নেই। তাহলে জলদি সাবমিট করে দাও। তোমাদের বিয়ের ব্যাপারটা তো আমাদের পরিবারের বাইরে যায়নি, তাই রিস্ক নেই। সাথী আবার কিছু ভেবে বলে, কিন্তু মা বাবাকে কিভাবে বুঝাবে? তানজিনা এবার নিজেও চিন্তায় পড়ে যায় যে কিভাবে বলবে। সাথী কিছু ভেবে বলে, তোমার ডিভোর্স পেপার কে তৈরি করছে? তানজিনা বলে, নিহাল। জবাব শুনে সাথীর হাসি প্রসারিত হয়। সে বলে, তাহলে তো কোনো প্রবলেম নেই। উকিলের কাছে যাওয়া আসা সব নিহাল নিজে করছে, তুমি শুধু সাইন করেছো। তাই ডিভোর্সের পুরো দোষটা তুমি নিহালের কাঁধে দিয়ে দিতে পারবে। তানজিনা সাথীর কথা ভাবে। আসলে তার ভাবি কিন্তু ঠিকই বলেছে। ডিভোর্স চেয়ে তানজিনা চেয়েছে তার কোনো প্রমাণ নেই। মিহাল সব কিছু তৈরি করেছে, তো দোষটা মিহালের কাঁধে দেওয়া যাবে। এরপর তানজিনা সাথীর কথায় সায় মিলিয়ে বাড়ির সবার সাথে কথা বলতে যায়। তানজিনা আজকে ছুটি নিয়ে বাসায় চলে এসেছে বিকেলে, আর তার ভাবিকেও বাসায় আসতে বলেছে। তানজিনার ভাবি তানজিনার ভাইকে ফোন করে জলদি বাসায় আসতে বলে। রাত প্রায় 9টা ছুঁই ছুঁই। তানজিনাদের বাসার সবাই তাদের ড্রয়িং রুমে বসে আছে। তানজিনা ডিভোর্স পেপারটা হাতে নিয়ে বসে আছে। পুরো ড্রয়িং রুম জুড়ে যেন উৎকণ্ঠায় ভরা, যে কি বলবে তানজিনা। সাথী বলে, বলো তানু, কি বলবে? তানজিনার ভাই তাহমিদ বলে, কি বলবি জলদি বল, তোর জন্য আমি চেম্বার ছেড়ে তাড়াতাড়ি বাসায় চলে আসছি। তানজিনার ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে ডিভোর্স পেপারটা ভাইয়ের হাতে তুলে দেয়। তানজিনার ভাই ভ্রু কুঁচকে ডিভোর্স পেপারটা হাতে নেয়। এরপর যখন সেটা খুলে দেখতে থাকে, তখন তানজিনা বলতে থাকে, নিহাল আমার সাথে বিয়েটা টিকিয়ে রাখতে চায় না, তাই আমেরিকায় যাবার 1.5 মাস আগে আমাকে ডিভোর্স পেপার পাঠায় আর বলে জলদি যেন সম্পর্কটা শেষ করে দেই। তানজিনা আবার নিজের নিঃশ্বাস ছেড়ে বলতে থাকে, আমি এতদিন ভেবে দেখলাম যে মিহালকে ডিভোর্স দিয়ে দেওয়াটাই আমার জন্য ভালো হবে, কারণ যে বিয়ের 4 মাসের পর পরই আমাকে ডিভোর্স পেপার পাঠায়, সে আমার সাথে সারা জীবন কিভাবে থাকবে। এতক্ষণ তানজিনার মা, বাবা ও ভাই চুপচাপ সবকিছু শুনছিল। সবার মুখমণ্ডলে গাম্ভীর্যের ছাপ। সবার চেহারার অবস্থা দেখে তানজিনা তার ভাবির দিকে তাকায়। তার ভাবি ইশারায় তাকে অপেক্ষা করতে বলে। অপেক্ষা প্রহর শেষ করে তানজিনার ভাই বলে, এতদিন কেন আমাদের জানানোই তানজিনা? তানজিনা ভাইয়ের মুখে তানু ছাড়া তানজিনা শুনে কিছুটা ভড়কে যায়, কারণ তার ভাই যখন রেগে যায় তখন তাকে পুরো নামে ডাকে। তানজিনা চোখ মুখ কিছুটা নরম করে বলে, আমি তোমাদের টেনশন দিতে চাইনি। তোমরা মিহালকে কতটা বিশ্বাস করে আমার সাথে বিয়ে দিয়েছিলে, তাই তোমাদের সেই বিশ্বাসকে ভাঙতে চাইনি। কিন্তু আজ আমি নিরুপায়, আমি আর এসব বয়ে বেড়াতে পারছি না। তানজিনার বাবা মা একদম চুপ হয়ে গেছেন। তারা ভাবতে পারছে না যে মিহাল এই কাজটা করতে পারে। মিহালকে তারা এতদিন সব সম্পর্কের সম্মান করে, এরপর ছেলে ভাবত, আর এখন কিনা তার মেয়ের জীবন নিয়ে এভাবে খেললো। তাহমিদ এবার রেগে বলে, এখনই মিহালদের বাসায় যাব, আর ওই ডিভোর্স পেপার দেখে বলবো এসব কি। আম্মু আব্বু তোমরা চলো আমার সাথে। তানু তুই যাবি না, তুই এখানে থাকবি, সাথে চলো।
রাত 10টা বেজে কিছু সময় অতিবাহিত হয়েছে। তানজিনার পুরো পরিবার, শুধু তানজিনা ছাড়া সবাই মিহালদের বাসার ড্রয়িং রুমে বসে আছে। আর ড্রয়িং রুমের টি টেবিলের ওপর ডিভোর্স পেপারটা পড়ে আছে। মিহালদের বাসার শুধু মিহালের বাবা মা আছে। কায়রা তার শ্বশুর বাড়ি। মিহালের বাবা মা ডিভোর্স পেপার দেখে কোনো রকম রিয়াকশন দেয়নি, কারণ তারা জানতো এটা হওয়াই ছিল। মৌনতা ভেঙে তানজিনার বাবা বলে, গাইস, আমি ভাবতেও পারিনি যে তোমার ছেলে এরকম করতে পারে। তোমার ছেলে আমার মেয়েকে ভালোবাসে, এরকম বলার কারণে আমি আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দিয়েছিলাম। কিন্তু তোমার ছেলে এটা কী করলো? বিয়ের 4 মাস পার না হতেই ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করলো। বাবাকে থামিয়ে তাহমিদ বলে, আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না। আমার বাবা বলল মিহাল খুব ভালো ছেলে, তানজিনাকে খুব ভালো রাখবে, আর সে নাকি তানজিনাকে ভালোবাসে, তাই রাজি হয়ে গেছিলাম। সাথী পুরোটা সময় চুপ করে আছে, কারণ সে কিছু বললেই যদি হিতে বিপরীত হয়ে যায়। মিহালের বাবা এবার কথা বলে। এতক্ষণ সে সবকিছু শুনছিল। ভাই সাহেব, তালি কিন্তু এক হাতে বাজে না, তালি 2 হাতে বাজে। আপনি শুধু আমার ছেলের দোষটাই দেখেছেন, কিন্তু নিজের মেয়ের দোষটা দেখছেন না। তাহমিদ বলে, আমার বোনের একটাই দোষ, সে কেন এগুলো আমাদেরকে আগে বলল না। খুব বিশ্বাস করে আপনার ছেলের হাতে আমার মেয়ের হাত তুলে দিয়েছিলাম, কিন্তু আপনার ছেলে আমাদের বিশ্বাসের মর্যাদা রাখলো না। আমার মেয়ের এত বড় সর্বনাশটা না করলেও পারতো। তাহমিদ মায়ের কথায় বলে, মা, তুমি চিন্তা করো না, ওই ছেলে আমাদের বোনের সর্বনাশ করে পালাতে পারবে না। ওকে তো উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আঙ্কেল, আপনি আপনার ছেলেকে এখনই ফোন করুন, আমরা জানতে চাই কারণ কি। মিহালকে ফোন করার কথা শুনে সাথী ভয় পেয়ে যায়। সাথী বলে, কি দরকার ফোন করার? এই ছেলে তো এখন মিথ্যা কথা বলবে সানজিরার নামে। মিহালের মা এবার বলে, না মা, ফোনটা করতে দাও। আমরাও জানতে চাই মিহাল কেন তানজিনাকে ডিভোর্স দিচ্ছে। তানজিনার বাবা মা ও ভাই সবাই এতে সাই মিলায় আর মিহালকে ফোন দেয়। সাথী ভাবছে কোনো রকম গন্ডগোল যেন না হয়। সে সবার থেকে একটু আড়ালে গিয়ে তানজিনাকে ফোন দেয়। হ্যালো ভাবি, কি অবস্থা ওখানে? ফোন রিসিভ হতেই হড়বড় করে এসব বলে তানজিনা। তোমার ভাই তো আবার মিহালকে ফোন দিতে বলেছে, আর সবাই রাজি হয়ে গেছে। আমি চেষ্টা করলাম যাতে ফোন না দেয়, কিন্তু তারা আমার কথা শুনলো না। সেই মিহালকে তারা ফোন দিচ্ছেই। আরে ভাবি, এত ভয় পাওয়ার কি আছে? কোনো প্রমাণ আছে আমার বিপক্ষে তার কাছে? ডিভোর্স পেপার যে মিহাল বানাতে বলেছে তার প্রমাণ তো উকিল নিচে। তাই চিন্তা বাদ দাও আর জলদি বাসায় আসার চেষ্টা করবা। আমি কল কাটলাম, ডক্টর আরিফের মেসেজ আসছে। এই বলে তানজিনা কল কেটে দেয়। বাংলাদেশের সময় রাত 10:30 আর সান ফ্রান্সিসকোর সময় সকাল 9:30। মিহাল এখন ক্লাসে, আর আধা ঘন্টা পর প্রথম ক্লাস শেষ হবে। তারপরে 1 ঘন্টার কোনো ক্লাস নেই। হঠাৎ করে মিহালের ফোন ভাইব্রেশন হওয়া শুরু করে। ভাইব্রেশনে কাঁপাকাঁপিতে মিহাল ফোনটা পকেট থেকে নিয়ে দেখে তার বাড়ি থেকে ফোন আসছে। মিহাল স্যারের দিকে তাকিয়ে দেখে স্যার খুব মনোযোগ দিয়ে হোয়াইট বোর্ডে লিখছে। মিহাল ফোন কেটে দিয়ে মেসেজ করে দেয় যে ক্লাসে আছে, আধা ঘন্টা পর কল ব্যাক করবে। এরপর মিহাল আবার ক্লাসে মনোযোগ দেয়। ক্লাস শেষে মিহাল লাইব্রেরিতে চলে যায়, কারণ সেখানে যে কানে হেডফোন লাগিয়ে তারপর কথা বলবে। বাড়ি থেকে ফোন আসায় মিহাল এইটুকু তো বুঝতে পেরেছে যে কোনো কারণ ছাড়া তাকে ফোন করেনি। বাড়ি থেকে সচরাচর ডিরেক্ট ফোন আসে না, প্রথমে মেসেজ করে তারপর ফোন করে। মিহাল বাড়িতে ফোন দেয়। কলিং বেলের শব্দে তানজিনা দরজা খুলে। তখন রাত 12:30 বেশি। বাবা মা ও ভাই ভাবিকে গম্ভীর মুখে দেখতে পায়। সবার ভিতরে এসে ড্রয়িং রুমে সোফায় বসে। তানজিনা তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এত দেরি করলা কেন? শুধু শুধু ওই বাসায় গেছো। তোমরা যদি ওদেরকে রিকোয়েস্ট করেও আসো যেন আমাকে ডিভোর্স না দে, তাহলে বলবো ডিভোর্সটা হয়ে যাওয়াই ভালো। যে ছেলে বিয়ের 4 মাসের মাথায় ডিভোর্স পেপার পাঠায় তার সাথে সারা জীবন থাকা সম্ভব না। তানজিনার কথাটা বলতে দেরি আর তানজিনার মা তানজিনার গালে থাপ্পড় মারতে দেরি হয় না। তানজিনা গালে হাত দিয়ে মায়ের দিকে হতভম্ব চোখে তাকিয়ে থাকে। সাথী তানজিনাকে থাপ্পড় মারা দেখে হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে। তানজিনার বাবা মাথা নিচু করে সোফায় বসে আছে, আর ভাই তো ভাবতেও পারছে না যে কেঁচো খুঁড়তে
যে কেউটে বেরিয়ে আসবে এইভাবে। তানজিনার মা এবার রাগে চোখ মুখ শক্ত করে বলে, রিকোয়েস্ট করব, তাও আবার তোর জন্য। ভাবলি কি করে তুই? তুই যদি এখন ডিভোর্স নাও দিতে চাস, তাও তোকে আমরা জোর করে ডিভোর্স দেওয়াবো। আমার তো ভাবতেই লজ্জা লাগছে, তুই আমার মেয়ে। মায়ের কথা শুনে তানজিনা তার ভাবির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। সাথী তানজিনার তাকানো দেখে মাথা নুইয়ে ফেলে। ভাবির মাথা নোয়ানো দেখে তানজিনা তার বাবা ভাইয়ের দিকে তাকায় আর দেখে তারা মাথা নিচু করে থমথমে মুখ করে আছে। তানজিনার মা একটু দম নিয়ে আবার বলা শুরু করে, তোর এতই যখন বিয়েটা নিয়ে আপত্তি ছিল, তাহলে আমাদেরকে বলতে পারতি। আমাদের কথায় রাজি হয়ে তোর একটা ছেলের জীবন নষ্ট করার মানেই ছিল না। তানজিনা কিছুই বুঝতে পারছে না। তার মা মিহালের মুখের কথায় তার নিজের মেয়েকে অবিশ্বাস করে ফেললো। মা, তুমি ওই ছেলের কথায় আমাকে ভুল বুঝছো। মোটেও না, বরং আমরা মিহালকে ভুল বুঝেছি। তানজিনার মাকে থামিয়ে তাহমিদ বলা শুরু করে। ফ্ল্যাশব্যাক, মিহাল বাড়িতে ফোন করার পর তার বাবা বলে ভিডিও কলে আসতে। মিহাল তাই করে। ভিডিও কলে এসে দেখে তানজিলার পরিবার সামনে বসে আছে আর মিহাল সবার সাথে কুশল বিনিময় করে। তানজিনার ভাই রাগ কন্ট্রোল করতে না পেরে কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করে, এসব কি মিহাল? তুমি যদি ডিভোর্স দিবে তাহলে বিয়ে কেন করেছিলে? তানজিনার বাবা তার ছেলেকে বলছে এত হাইপার না হয়ে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করতে। তাহমিদ বাবার কথায় নিজেকে শান্ত করার চেষ্টা করে। এরপর আবার একই কথা জিজ্ঞাসা করে। মিহাল প্রশ্ন শুনে চুপ করে আছে দেখে তাহমিদ আবার রেগে কিছু বলতে যাবে, তার আগে তানজিনার বাবা ছেলেকে চুপ করিয়ে নিজে বলে, মিহাল, প্রশ্নের উত্তর দাও। কেন করলে তুমি এমনটা? তোমাকে আমরা বিশ্বাস করেছিলাম। মিহাল দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, আঙ্কেল, আমি জানি না তানজিনা আপনাদেরকে কি বলেছে, তবে আমি বলবো এতে এমন কোনো দোষ ছিল না। মিহালের কথার সাথে ঘাবড়ে যায়, তাও নিজের কণ্ঠে দৃঢ়তা এনে বলে, তোমার কোনো দোষ ছিল না বলতে তুমি কি বুঝতে পারছো? তানজিনার দোষ ছিল। উকিলের কাছে ডিভোর্সের জন্য কে গিয়েছিল সেটা বলো। মিহাল নিঃসন্দেহে হাসে আর মিহালের হাসি দেখে সাথী আরো ঘাবড়ে যায়। মিহাল সাথীর কথায় জবাব দেয়, দোষ কার ছিল আর কার ছিল না সেটা একটু পরে জানতে পারবেন। হ্যাঁ, উকিলের কাছে আমি গিয়েছিলাম ডিভোর্স পেপার বানাতে। তাহলে এতে তানজিনার দোষটা কোথায়? মিহাল এবার বুঝে গেছে এখন রেকর্ডিংটাই তার হয়ে কথা বলবে, তাই সেই সকলের উদ্দেশ্যে বলে, তাহলে আমি আপনাদের সবাইকে কিছু দেখাতে চাই, সরি, শোনাতে চাই। মিহালের কথায় সবাই ভ্রুকুঁচকে ল্যাপটপের দিকে তাকায়। মিহাল তাহমিদের মেসেঞ্জারে রেকর্ডিংটা সেন্ড করে দেয় আর তাহমিদকে বলে মেসেঞ্জারে গিয়ে চেক করতে। তাহমিদ মেসেঞ্জারে চেক করে দেখে মিহাল তাকে একটা ভয়েস নোট পাঠিয়েছে। মিহাল ভয়েস নোটটা ওপেন করতে বললে তাহমিদ সেটা ওপেন করে। রেকর্ডিংয়ের সব কিছু শুনে তানজিনার পুরো পরিবার হতবাক হয়ে যায়। সাথী এসব আগে থেকে জানতো কিছুটা হলেও, তারপরও সে অবাক হয়ে যায় যে এইসব কথা মিহাল রেকর্ডিং করে রেখেছে এই ভেবে। সবাই রেকর্ডিং শোনার পরে মিহাল বলে, ওটা ওই দিনের কথোপকথনের রেকর্ডিং, যেদিন আমি আর তানজিনা রেস্টুরেন্টে মিট করেছিলাম। তানজিনার আমার প্রতি করা ব্যবহারগুলো কারণ জানতে। তখন আমি তানজিনার অগোচরে এই রেকর্ডিং অন করে রাখি, কারণ ভবিষ্যতে লাগতে পারে এই ভেবে। আর দেখুন, আজকে লেগেও গেল। আজকে যদি আমার কাছে রেকর্ডিংটা না থাকতো তাহলে আপনারা সবাই আমার উপর দোষ চাপিয়ে দিতেন। তানজিনার বাবা মা ভাই ও ভাবি চুপ করে আছেন। তাদের এখন কিছুর বলার নেই, কি বা বলবেন। জব আপকা শিক্কা খোটা হতো দুসরো কা ক্যা कहना। তাদের সবাইকে চুপ থাকতে দেখে মিহান বলে, এতদিন তার করা সব অপমান অবহেলা আমি মেনে নিয়েছিলাম, কারণ তাকে আমি ভালোবাসতাম। এক প্রকার জেদ জন্ম নিয়েছিল তাকে পাওয়ার জন্য। কিন্তু এখন মনে হচ্ছে এই জেদ ধরে রাখা ঠিক হবে না, তাই আমি জেদ ছেড়ে দিলাম আর তাকে আমি ভুলে যাওয়ার চেষ্টা করছি, আর তাকে আমি ভুলে যাবো ইনশাল্লাহ। তানজিনার পুরো পরিবার আর কোনো কথা না বলে মিহালদের বাড়ি থেকে বেরিয়ে আসে। ফ্ল্যাশব্যাক এন্ড। এসব কথা তানজিনার ভাই তানজিনাকে বলেছে। তানজিনা ভাবতেও পারছে না এভাবে ফেঁসে যাবে। তানজিনার ভাইয়ের কথায় তার ঘোর ভাঙে। চিন্তা করিস না, তোদের ডিভোর্স এবার আমি নিজে তদারকি করব। তুই মুক্তি চেয়েছিলি না, তুই মুক্তি পাবি, সাথে মেহালও তোর থেকে মুক্তি পাবে। এগুলো বলে যে যার রুমে চলে যায়। সান ফ্রান্সিসকোতে সবাই ক্লাস শেষ করে যে যার পার্ট টাইম জবে যায়। সন্ধ্যায় সবার বাংলোতে ফিরে এসে ফ্রেশ হতে যার যার রুমে চলে যায়।
আজ 1 সপ্তাহ হয়েছে তোর এখানে এসেছে, কিন্তু মিহালের সাথে এয়ারপোর্টে একটু কথা বলার পর আর কথা হয়নি। তোর ভেবেছিল আমেরিকায় থাকা এই 2 বছর অন্তত মিহালের সাথে থাকতে পারবে, এই 2 বছরের সংসার অন্তত তার কপালে জুটবে। কিন্তু এখন মনে হচ্ছে মিহাল কি কখনো তাকে একটু হলেও ভালোবাসবে, নাকি সবসময় তানজিনাকেই নিয়ে ভাববে আর তাকে অবহেলা করে যাবে। এগুলো ভাবার পরক্ষণেই মলিন হেসে ভাবে, কি পাগল সে, যেখানে জানে এগুলো চাওয়াও তার নিজের কাছে বিলাসিতা মাত্র। তোর রুম থেকে গার্ডেনে যায় একটু নিরিবিলি সময় কাটাতে। গার্ডেনে গিয়ে দেখে সেখানে আরও একটি মানব অবয়ব আগে থেকে আছে। কিছুটা ভয় পেয়ে গেল, আস্তে আস্তে সামনে এগোয় আর আবসার লাইটের আলোয় অবয়বটাকে সে চিনতে পারে। মিহাল, হ্যাঁ মিহাল সেই অবয়বটা। মিহালও টুরের মতো নিরিবিলি থাকার জন্য গার্ডেনের এই পাশটায় আসে। তোর ধীরে ধীরে মিহালের দিকে এগোয়। মিহাল তার পেছন থেকে শুকনো পাতার মরমর ও কারোর পায়ের শব্দে পেছনে ঘুরে তাকায়। পেছনে ঘুরে সে তুরকে দেখতে পায় আর আবার সামনের দিকে আকাশের মনোনিবেশ করে। তোর মিহালের পাশে এসে দাঁড়িয়ে একটা শায়রি কিছুটা নিভু নিভু আওয়াজে আওড়াতে থাকে। हमने जिसे चाहा उसने चाहा किसी और को, हमने जिसे चाहा उसने चाहा किसी और को, खुदा के लिए जिसे वो चाहे वो भी चाहे किसी और को। তোর নিভু নিভু আওয়াজে বললেও পরিবেশ নিস্তব্ধ থাকায় শায়রিটা মিহালের কান পর্যন্ত গেছে। তোরের মুখে হিন্দি শায়রি শুনে আকাশের দিকে তাকিয়ে মিহাল হাসে। মিহাল যেটা ওদের জীবনের সাথে পুরোপুরি মিলে গেছে। কিছুক্ষণ দুজনে মৌন থাকে। মৌনতা কাটিয়ে মিহাল বলা শুরু করে। তোর মিহালের ডাকে তোর পাশ ফিরিয়ে তাকায়। কেমন আছো? তোর নিঃশব্দে হেসে জবাব দেয়, ভালো, তুমি? আকাশের দিকে দৃষ্টিপাত করে মিহাল বলে, যার জীবনটা নাটকীয়তায় পূর্ণ সে কেমন থাকতে পারে আমার জানা নেই। মিহালের কথায় তোর তাচ্ছিল্যের সাথে হাসে আর বলে, তোমার জীবন নাটকীয়তায় পূর্ণ হলেও একদিকে গেলে 2 কুল পাবে, আবার আরেক দিকে গেলে শুধু 1 কুল পাবে। এক দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, কিন্তু আমায় দেখো, 1 কুল আছে কিন্তু সেটাও অনিশ্চিত। তোরের কথায় মিহাল আনমনে বলে, চিন্তা করো না, তোমার অনিশ্চিত জীবনের অনিশ্চয়তা কেটে যাবে। তোর কথাটা শুনে কিছুটা চমকে গেলেও পরক্ষণে ভাবলো মিহাল হয়তো তার কথাটা বুঝতে পারেনি। আচ্ছা মিহাল, এই 2 বছর তো এখানে তানজিনা নেই, আমার মনে হয় না তানজিনা এখানে আসবে। 2 বছর কি তুমি আমার সাথে থাকতে পারো না? এটা কি আবার অন্য কিছু মনে করো না প্লিজ। আমি বলতে চাইছিলাম যে আমি তোমার কেয়ার করব আর তুমি আমার কেয়ার করবে। একসাথে দুজন বসে জ্যোৎস্না বিলাস করব আর রাতের আকাশের তারা দেখব। মাঝে মাঝে দুজনে একসাথে ঘুরতে যাব। শীতের রাতে দুজন একসাথে জানালার পাশে বসে কফি খাবো আর স্নো পড়া দেখব। ঘুম না আসলে দুজন একসাথে গার্ডেনে এসে তোমার কাঁধে মাথা রেখে বসে থাকবো বা তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। এটুকুই তো চাওয়া আমার। তোমার জীবনে একান্ত আমার অধিকার তো আমি এখনো চাইতে পারি না, কারণ আমার আগেই তুমি অন্য কারো। কিন্তু মনে রেখো, সে অন্য কেউ যদি নিজের জায়গা ছেড়ে দেয়, তাকে আমি দ্বিতীয়বার তোমার জীবনে প্রবেশ করতে দিব না। মিহাল চুপ করে তুরের আবদারগুলো শুনল। মেয়েটার কষ্টগুলো যে বুঝতে পারছে। সে এখন ইচ্ছা করলে তুরকে বুকে জড়িয়ে নিতে পারে, কিন্তু সে চায় না তুরকে ধোঁকা দিতে। যেদিন সে তুরের প্রতি শুধু মায়ার না গভীর ভালোবাসার অনুভব করবে আর অন্য সব বাধা বিপত্তি থেকে মুক্তি পাবে, সেদিন সে তুরকে আপন করে নেবে। মিহাল এটা বুঝতে পারছে না যে সে তুরের সাথে বিয়ের পর থেকে তার প্রতি কিছুটা টান অনুভব কেন করছে। আগেও তো তুর তাকে ভালোবাসতো, কিন্তু মুখে বলতো না। কই, তখন তো তুরের প্রতি এত মায়া কাজ করতো না, এত টান কাজ করতো না। তাহলে এখন কেন? তানজিনার অবহেলার কারণে, নাকি নিজের ইচ্ছায় ওর সজ্ঞানে একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে? তানজিনার সাথে বিয়েটা আইনি স্বীকৃতিমূলক, কিন্তু ধর্মীয় স্বীকৃতি এখনো নেই। যদি এমন হতো তোর মিহালকে জোর করে বিয়ে করেছে, তাহলে কি মিহালের মনে তোরের প্রতি ভালোবাসা জন্ম নিত? এর জবাব হচ্ছে না। জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। তোর ওই দিন মিহালকে
পরোক্ষভাবে জোর করলেও প্রত্যক্ষভাবে জোর করেনি। সিদ্ধান্ত নেওয়াটা মিহালের ওপর ছিল, কেউ চাপিয়ে দেয়নি। মিহাল ওই দিনই বুঝতে পেরেছিল তানজিনা তাকে কখনো মানবে না। তাও মনে একটা ক্ষীণ আশা ছিল, যা এখন আর নেই। এমনকি মিহাল সেই আশা রাখতেও চায় না। প্রায় অনেকক্ষণ হয়ে গেল, মিহাল তুরের কথায় জবাব দেয়নি। আকাশের দিকে তাকিয়ে মিহাল মনে মনে কিছু ভাবছে। তা দেখে তুর মিহালকে আলতো ধাক্কা দিয়ে ধ্যান ভাঙায়। কি হলো, কি ভাবছো? মিহাল মাথা নাড়িয়ে ঘাড় একটু বাঁকিয়ে আবার সোজা হয়ে কপালে হাত দিয়ে বলে, কই কিছু ভাবছি না তো। তোমাকে আমি এতক্ষণ কিছু বলেছি, তুমি কি শুনেছো? শুনলাম, কিন্তু সমস্যা ইনায়াকে নিয়ে। মিহালের কথায় তোর একটু ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, ইনুর সাথে আবার কি সমস্যা? মিহাল বাঁকা হেসে বলে, তোমার বান্ধবী আমার উপর নজর রাখছে। তোর অবাক হয়ে বলে, মানে ইনু তোমার উপর নজর রাখছে, এর মানে কি? মিহাল বলে, যেদিন তুমি এখানে আসলে সেদিন যে আমরা বনফায়ার করেছিলাম, তখন আমি তোমার দিকে তাকিয়েছিলাম, সেটাই ইনায়া দেখেছে। এই কথা পর রাফিকে বলেছে। রাফি আমাকে তাই আগেই সাবধান করে দিয়েছে। পরের দিন তোর হতবাক। ইনু এসব তানজিনার জন্য করছে। তানজিনা কেমন সেটা জানার পরেও। অবশ্য ইনুর জায়গায় ইনু ঠিক, কারণ তানজিনার সাথে মিহালের বিয়ে হয়েছে এখন বান্ধবীর হাজবেন্ড। যদি ভিন দেশে এসে অন্য নারীতে আসক্ত হয়ে যায় তাহলে তো বান্ধবীর অনেক কষ্ট হবে। কিন্তু ইয়ানার ক্ষেত্রে বান্ধবী চুজ করাটা মানে এখন বান্ধবীর জন্য কষ্ট করে নজরদারি করছে, যে কিনা নিজে তার হাজবেন্ডের কিছুতে কিছু যায় আসে না। তোর দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না ভবিষ্যতে কি হবে। ওরা দুজন গার্ডেনে আরো কিছুক্ষণ কাটিয়ে যার যার রুমে চলে যায়। দেখতে দেখতে কেটে গেছে আরো 1 সপ্তাহ। এলেক্স প্রতিদিন ক্লাসে এসে তুরের পাশে বসতে চায়। মাঝে মাঝে সফল হয়, আর মাঝে মাঝে রাফি অর্ক এসে তুর ও লীরার 2 পাশে বসে পড়ে। লীরাকে কম জ্বালায়, কিন্তু তুরের কাছে এসে টুর এই 2 বিকৃত নামে ডাকতে থাকে, যা তুরের কাছে অসহ্য লাগে। আজকে যখন এলেক্স এইরকম করে ডাকছে তখন তুর বলে, প্লিজ অ্যালেক্স, তুমি আমার নামটা সঠিক উচ্চারণ করে ডাকার চেষ্টা করো, না হলে আমাকে ডেকো না। কি করব বলো টুর, আমি তো পারি না। তোমার কি অন্য কোনো সহজ নাম নেই? তুর আর লীরা একে অপরের দিকে তাকায়। লীরা জবাব দেয়, তোর নামটা অনেক সহজ, তুরফা থেকে তুর, আর তুমি বলছো আরও সহজ নাম দিতে? তুমি তো আমার নামটাকেও বিকৃত করে লেরা বলো। তোমাদের নামগুলো এশিয়ান, তাই আমাদের উচ্চারণ করতে সমস্যা হয়। এখন তোমার যদি অন্য কোনো নাম থাকে সেটা বলো। তুমি কি নূর উচ্চারণ করতে পারবে? নূর? বলো নূর। এলেক্স অনেক কষ্টে নূর উচ্চারণ করতে পারলো। এলেক্সের এক্স গার্লফ্রেন্ড অলিভাদের ক্লাস শুরু হয়েছে 3 দিন হলো। মেয়েটা এলেক্সের সাথে নূর ও লীরাকে কিন্তু ব্রেকআপ হওয়ার কারণে সামনে এসে বলতে পারছে না। কিন্তু অলিভা যদি এশিয়ান মেয়ে হতো বা বাংলাদেশি মেয়ে হতো তাহলে এতক্ষণে এলেক্সের মাথার চুল থাকতো না। এরিকের সাথে লীরার কথা হয় বলতে হাই হ্যালো কেমন আছো এগুলো, তাও যখন এলেক্সের সাথে আসে। জারিন 2 দিন যাবৎ রনকের সাথে কথা বলছে না, কারণ এই আমেরিকান তরুণী যে কিনা ওদের ক্লাসমেট, সে রনককে জড়িয়ে ধরে গালে চুমু দিয়েছে। জারিন তখন ওয়াশরুমে গিয়েছিল। ওয়াশরুম থেকে ফিরে এসে ক্লাসের দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে। তখন ফাইজা জারিনের সাথে ছিল। ফাইজা একবার জারিনের দিকে একবার রনকের দিকে তাকাচ্ছে। পরিস্থিতি বুঝতে পেরে ফাইজা রনককে জোরে ডাক দেয়, রনক। ফাইজার ডাকে রনক মেয়েটাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়, আর দরজার দিকে তাকিয়ে দেখে জারিন অশ্রু ছলছল দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। রনক কিছু বলতে যাবে তার আগেই জারিন ক্লাসে এসে নিজের ব্যাগ নিয়ে চলে যায়। ফাইজা সবটা হতভম্ব দৃষ্টিতে দেখলো। তার এখন কি করা উচিত সে বুঝতে পারছে না। জারিনের চলে যাওয়া দেখে রনকও নিজের ব্যাগ নিয়ে জারিনের পিছু পিছু ছুটে যায়। ফাইজা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ওই মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এই মেয়ে, তুমি একটা অচেনা ছেলেকে আবার জড়িয়ে ধরেছো কেন? সরি, অচেনা কোথায়? রনু আমার ক্লাসমেট। তোমার ক্লাসমেট, কিন্তু তোমার বয়ফ্রেন্ড না। হতে কতক্ষণ? এশিয়ান ছেলেদের নাকি বিদেশি মেয়ে অনেক পছন্দ। রনু আমাকে পছন্দ করে ফেলবে? ওই মেয়েটার কথা শুনে ফাইজার মাথায় রক্ত উঠেছে। মেয়েটা বলে কি এসব? ফাইজা আর বেশি কথা না বাড়িয়ে বলে, ইন ইউর ড্রিমস অ্যান্ড
ওয়েট ফর দ্য নেক্সট ডে। ফাইজা এটা বলে ওখান থেকে চলে আসে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় গতকাল কেউ ইউনিভার্সিটিতে যায়নি। পার্ট টাইম জবের জন্য বিকালের দিকে ওরা বের হয়েছিল, কিন্তু রনক ও জারিনের মুড এখনো খারাপ। কেউ কারোর সাথে কথা বলছে না। রনক কথা বলতে গেলেও জারিন কথা বলছে না। আজকে ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসার সময় রনক জোর করে জারিনের হাত ধরে নিয়ে এসেছে। জারিন নিজের হাত অনেকবার ছাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু রনক ছাড়েনি। ফাইজা রনককে ওই মেয়েটার কথাগুলো বলেছিল, তাই রনক আজকে ডিসিশন নিয়েছে আজকে একটা হেস্ত করেই ছাড়বে। ক্যাম্পাসে আসার পর ওই মেয়েটা আবার এসে রনককে জড়িয়ে ধরে জারিনের সামনে। রনকও তখন জারিনের হাত ধরা অবস্থায় ছিল। এবার রনক রেগে গিয়ে ওই মেয়েটাকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নেয়। ধাক্কাটা একটু জোরেই ছিল। ওই মেয়েটা মাটিতে পড়তে পড়তে নিজেকে ব্যালেন্স ঠিক করে দাঁড়িয়ে যায়। মেয়েটা হতবাক হয়ে রনকের দিকে তাকিয়ে আছে। মেয়েটার তাকানো দেখে রনক বলে, হ্যালো আপু, ও আমার গার্লফ্রেন্ড জারিন, এমনকি পিউসার ওয়াইফ। মেয়েটা হতভম্ব চোখে রনকের দিকে তাকিয়ে আছে। আমি তোমার আপু হই না রনক। আই লাভ ইউ রনক। আমি জানি তুমি মিথ্যে কথা বলছো। এই মেয়েটা তোমার কিছুই হয় না, শুধু ফ্রেন্ড হয়। মেয়েটার কথায় রনক হেসে ফেলে আর হেসে জবাব দেয়, দুঃখিত আপু, আপনি ভুল ভাবছেন। ও আমার গার্লফ্রেন্ড, এমনকি আমরা বিয়ে করব খুব জলদি। মেয়েটা এই কথাগুলো শুনে জারিনের দিকে তাকায়। জারিনের পাশে ফাইজা কেউ দেখে ফাইজা ওর দিকে তাচ্ছিল ভরা হাসি হেসে তাকিয়ে আছে। এইরকম হাসি দেখে মেয়েটার ফাইজার বলা পরশুদিনের কথা মনে পড়ে যায়। মেয়েটার এবার আত্মসম্মান বোধে লাগে। সে জারিন ও ফাইজাকে নিচু করতে ডেকে বলে, তোমার কিভাবে এই মেয়েটাকে পছন্দ হতে পারে আমি ভাবতেও পারছি না। তোমার চয়েস এত লো ক্যাটাগরিতে কিভাবে যেতে পারে? কোথায় ও আর কোথায় আমি? আমাকে বিয়ে করলে তুমি আমেরিকান সিটিজেনশিপ ও গ্রিন কার্ড পেয়ে যাবে। তাছাড়া আমার বাবার অনেক বড় বিজনেস আছে, যেটা আমেরিকা ছাড়া ইউরোপেও ছড়িয়ে আছে। মেয়েটার কথাগুলো শুনে জারিন লজ্জায় মাথা নিচু করে আছে। জারিন উজ্জ্বল শ্যামবর্ণের ফর্সা নয়, কিন্তু আমেরিকানদের কাছে ওরা কালো চামড়ার। রনক তার ছেলের হাসি হেসে বলে, জারিন যেমনই হোক আমি তাকে ভালোবাসি। আমি রূপ বা তার বাবার টাকা দেখে তাকে ভালোবাসিনি। জানি না আমার ভাঙ্গা মন জোড়া লাগিয়েছে, এমনকি আমার মনের কষ্টগুলোকেও দূর করেছে। একটা কথা আছে জানেন, যে গড়তে পারে সে লড়তেও পারে। আপনার হয়তো মনে হচ্ছে জারিন চুপ করে আছে বলে সে কিছু বলতে পারে না। জারিন শুধু দেখছে আপনি কতটুকু নিচে নামতে পারেন। যখন ওর দেখা শেষ হবে তখন আর আপনার রক্ষা নেই। আপনার বাবা যখন বিলিয়নিয়ার, তাহলে আপনি বিলিয়ন দেখে ভালোবাসেন বা বিয়ে করেন। আমি লোভী নয় যে আপনার বাবার টাকা দেখে আপনাকে ভালোবাসবো। এমন কাকে খুঁজে নেন যে আপনার বাবার টাকা দেখে আপনাকে ভালোবাসবে। কথাগুলো বলা শেষ হওয়ার পর দেখা গেল আশেপাশে কিছু স্টুডেন্টরা আস্তে আস্তে হাতে তালি দিচ্ছে। আসলে ওই মেয়েটা আজকে ক্যাম্পাসের মাঝে রনককে জড়িয়ে ধরেছিল, কারণ তার উদ্দেশ্য ছিল আজকে রনককে প্রপোজ করবে। আস্তে আস্তে তালির শব্দ বাড়তে লাগলো। রনক এরপর সবার উদ্দেশ্যে জারিনের হাত ধরে হাঁটু গেড়ে বসে বলে, আমি কখনো তোমাকে এভাবে পাবলিক প্লেসে প্রপোজ করিনি, কিন্তু আজকে আমি তোমাকে পাবলিক প্লেসে প্রপোজ করব। উইল ইউ মি মাই লাইফলাইন জারিন। রনকের প্রপোজ করা থেকে আশেপাশের সবাই সিটি বাজাতে শুরু করলো। দুই একজন ইয়াং টিচার তারাও এসে সামিল হয় স্টুডেন্টদের সাথে। ফাইজা খুশিতে জারিনকে জড়িয়ে ধরে। এরপর জারিন রনককে উঠিয়ে জড়িয়ে ধরে, সাথে সাথে রনকও জড়িয়ে ধরে। একজন স্টুডেন্ট এগুলো এতক্ষণ সব কিছু ভিডিও করছিল। সেই স্টুডেন্ট জারিন ও রনকের কাছে এসে ভিডিওটা দেখায়। তার কাছ থেকে ভিডিওটা নিয়ে তাকে বলে যেন ভিডিওটা ইন্টারনেটে শেয়ার না করে। তানজিনার সাথে এক সপ্তাহ যাবৎ তার পরিবারের সাথী ছাড়া আর কেউ ঠিকমতো কথা বলছে না। তাহমিদ ইতিমধ্যে ডিভোর্স পেপারে উকিলের কাছে জমা দিয়েছে। উকিল ডিভোর্সের জন্য দুই পরিবারকে আসতে বলেছে এবং স্বামী স্ত্রী দুজনকেও। তানজিনা সশরীরে উপস্থিত থাকলেও নিহাল ভিডিও কলে ছিল। আর কয়েকদিন পর দেনমোহরের টাকা সহ ডিভোর্স কনফার্ম করা হবে।
তানজিনা হসপিটালে নিজের কাজ করলেও এখন আরিফের সাথে কাজ ব্যতীত আর কোনো কথা হয় না। আরিফ এটা খেয়াল করে আজকে তানজিনাকে নিজের কেবিনে আর্জেন্ট কাজ আছে বলে ডেকেছে। তানজিনা কাজের কথা শুনে আরিফের কেবিনে যায়। তানজিনা কেবিনে নক করে ঢোকার পর আরিফ দরজার আড়াল থেকে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার শব্দে তানজিনা হকচকিয়ে যায়। তানজিনা, তোমার কি হয়েছে? কোনো কিছু নিয়ে টেনশনে আছো মনে হচ্ছে। তোমায় প্রপোজ করেছিলাম, এটা নিয়ে কি টেনশন আছো? তানজিনা আমতা আমতা করে বলে, না স্যার, আমি টেনশনে নেই, এমনি কাজের চাপ একটু বেশি তো তাই। আরিফ মলিন হেসে বলে, তোমার যদি আমাকে ভালো না লাগে তাহলে বলে দাও, আমি কিছু মনে করব না। তাও তুমি এভাবে আপসেট হয়ে থেকো না। আসলে স্যার। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। চিন্তা করো না, আমি তোমাকে জোর করব না। তানজিনা দীর্ঘশ্বাস ফেলে বলে, না স্যার, আপনি যা ভাবছেন তা না, আমারও আপনাকে ভালো লাগে, কিন্তু আমার অতীত। ব্যাস তানজিনা, আমি তোমার অতীত জানতে চাই না। তোমার আমাকে ভালো লাগে আর আমার তোমাকে ভালো লাগে, এইটুকুই যথেষ্ট আমার জন্য। কিন্তু স্যার, আমার অতীতটা আপনার জানা জরুরি। কিসের অতীত তোমার? যে তোমার ধর্ষণ হয়েছে এরকম অতীত? তাহলে বলবো এটার জন্য আমি তোমাকে ছেড়ে দেব না। আমি তোমার শরীরের মোহে পড়িনি, আর ধর্ষণ তো কেউ ইচ্ছা করে হয় না, তাই না? তানজিনা ডক্টর আরিফের কথা শুনে চোখ গোল গোল করে তাকিয়ে আছে। স্যার, আমার ধর্ষণ হয়নি, এমন কোনো কিছু আমার সাথে হয়নি। তাহলে আর কিছু বলবে না, কারণ আমি শুনতে চাই না এখন আর। তানজিনা আরিফের কথায় একটু স্বস্তি পায়। তবে তানজিনা, আমি চাই না এখন আমাদের রিলেশনশিপ পাবলিক হোক। আমরা যখন বিয়ে করব তখন সবাইকে জানাবো। এর আগে হসপিটালের কেউ জানতে পারুক, সেটা আমি চাই না। তাহলে আমাকে আর তোমাকে নিয়ে কুৎসা রটানো হবে। তানজিনা হেসে সম্মতি দেয়। শুরু হয় আরিফ তানজিনার নতুন ভালোবাসার কাহিনী। বাংলাতে ফিরে সবাই মিলে জারিন ও রনকের ওই ভিডিও দেখে সবাই কি পরিমাণ খুশি তা বলার বাহিরে। টুর গিয়ে জারিনকে জড়িয়ে ধরে আর বলে,